9টা বছর বিবাহিত জীবনে কোনোদিনও একটু রেস্ট নেওয়ার চেষ্টা করিনি। তাহলে কি এরই নাম সংসার? আমরা মেয়েরা বিয়ের আগে বাপের বাড়িতে যেমন ভাবে থাকি, কেউ বলার থাকে না যে এই কাজটা করলি না কেন, কিংবা এই কাজটা কর। কখনো যদি বলেও থাকে তাকে আমরা কিন্তু গুরুত্ব দিই না, আমরা নিজের মন মতো করে বাঁচার চেষ্টা করি। আর শ্বশুরবাড়ি এমন একটা জায়গা যেখানে শিক্ষকের কোনো অভাব নেই, সবাই কিন্তু কথা শোনায়। এক দুটো কাজ বাদ দিলি, তার মধ্য দিয়ে জীবনটা এক একজনের এক এক রকম। আমিও কিন্তু এই জীবনের শিকার। নিজে পছন্দ করে এই মানুষটাকে বিয়ে করেছিলাম, কত ভগবানের কাছে দেখতে দেখতে আমার সংসারটা কিন্তু সেই ছোট্ট ছোট্টই আছে, খুব যে একটা বড় হয়েছে তা না। আমাদের জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, যে যত পায় তার তত চাহিদা। আজকে এই কথাগুলো কেন বলছি জানো তো? সব কিছু দেখো নিজে হাতে সামলানোর চেষ্টা করি। আমিও তো মানুষ, মাঝে মধ্যে ইচ্ছা করে একটু কথা বলি, কিন্তু এই যে এত ভিডিও করি না, অনেক কিছু ঝড় ঝাপটা যায় আমার ভিতর দিয়ে, কিন্তু কোনোদিনও না বলতে পারি না। চলো আজকে তোমাদের সঙ্গে ছোট্ট করে আমার গল্পটা বলেই ফেলি। আমারও না মাঝে মধ্যে খুব অভিমান হয় যে আমি এত সংসারের কাজ করি, তার মধ্য দিয়ে আমার হাজবেন্ড কিন্তু আমাকে কোনো কাজে হেল্প করে না। আমার খুব একটা বড় চাওয়া পাওয়া নেই, এই যে কাজ করার ভিতর দিয়ে একটুখানি দেখে গেল, কি করছি হাতে হাতে একটু ধরে দিল, এইটুকুই হচ্ছে চাওয়া পাওয়া। এটাও আমি আশা করতে পারি না জানো তো, কারণ তো ও সবসময়ের জন্য ব্যস্ত থাকে, ব্যস্ত থাকার মধ্য দিয়ে একটুকে টাইম বের করতে পারে না। এটাই হচ্ছে আমার অভিযোগ। স্বামী স্ত্রীর ভিতর তো অনেক রকম বন্ডিং আছে, এক একজনকে দেখি, কিন্তু কারোর দিক দিয়ে না আমি তুলনা করতে চাই না। এক একজন এক একজনের মতো। আমি যদি মনে করি ওর স্বামী এটা করছে, আমার স্বামী করবে না কেন, এই ধারণাটা আমার একদমই ভুল। কিন্তু সর্বোপরি আমি তো মানুষ, আমারও তো ইচ্ছা করে, কিন্তু সেই মানুষটাকে আমি না চাইলেও কাছে পাই না। তো দেখো আমি কিন্তু দুধ নিয়ে এলাম, রান্নাটা চাপিয়ে দুধটা আনতে গেছি, কারণ মেয়েকে বললে মেয়ে আনতে পারতো, ওর পড়ার ক্ষতি হবে। এদিকে মেয়েটাকে পড়তে বসিয়ে আমি কিন্তু রান্নাটা সেরেও নিচ্ছি। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে ওর স্কুল খুলেছে, তো সেদিন তো এসে যেতে পারিনি, ওকে স্কুলে পাঠাতে পারিনি, দেরি হয়ে গেছিলো বাপের বাড়ি থেকে আসতে, তাই আজকে ওকে স্কুলে পাঠাবো। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি, বাজার ঘাট করে সমস্ত বাসি কাজ করে রান্না চাপিয়ে দিয়েছি। মেয়ে ওইদিকে পড়ছে আর আমি এইদিকে রান্না করছি। সংসারের কাজের আর শেষ নেই, একটা দিকে তাকালে আর একটা দিকে কাজ থেকে যায়, মানে চারিদিকে দেখি আর কাজ। তারপরে কিন্তু ওর বাবাকে ডেকে নিলাম, আর মেয়েকে ডেকেও এখন বসিয়ে দেবো খেতে। মেয়ে শীতে কাঁপছে, আমাদের এখানে প্রচণ্ড হারে শীত পড়েছে। তোমাদের ওখানে কেমন হয়েছে সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে এখন ভাত মাখিয়ে খাইয়ে দেবো, কারণ ও নিজে হাতে খেতেও চাইছে না। হাত দুটো দেখো সোয়েটারের মধ্যে ভরে রেখেছে। তারপরে বললাম যে বাবা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি চুপ করে বসো। আর একদমই সবজি খেতে চায় না, তাই আজকে ভাবলাম পালং শাক দিয়ে ভালো করে চটকে ওকে মেখে খাইয়ে দিই। মুখের ভিতরে একটা যদি শাকের দানাও পড়ে তখনও বলে এটা ফেলে দেয়, মানে ভীষণ এই দিক দিয়ে আমাকে জ্বালাতন করে খাওয়া। আজকে আমি কি রান্না করেছি এই দেখো, এই যে রান্না করেছি ওলকপি দিয়ে তরকারি আর সঙ্গে পালং শাকের তরকারি। আমার মেয়েটা আজকে স্নানই করতে চাইছিল না, জল গরম করে জোর করে কান্না করতে করতে ওকে স্নান করিয়ে দিয়েছি। এত কান্না করছিল, আমি বলছি স্নান করতেই হবে, নাহলে ঘুম আসবে না। তারপরে দেখো একা একা কি সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে, আর আমাকে ব্যাগটা নিয়ে কিন্তু আমাকে টাটা করে দিচ্ছে। বাবার বাড়ি থেকে আসার পর আমার এতগুলো যে জামা কাপড় জমেছে সেগুলোও কাচতে হবে, কিন্তু ও তো রাস্তা পার হতে পারবে না, তাই ওকে আর মনামিকে দুজনকে একসঙ্গে স্কুলে দিয়ে এলাম, আর বললাম এই রোদ্রে বসে থাকো। হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে শীত আমাদের এখানে। তারপরে বাড়িতে এসে আমি বিছানাপত্র সমস্ত তুলে নিয়েছি, আর কত জামা কাপড় হয়েছে চলো দেখাচ্ছি। এত জামা কাপড়, আর শীতকালের দিনে এই ক্রিম বডি লোশন এই মাখার জন্য না জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে নোংরা হয়। আর সব থেকে বড় কথা, আমি সার্ফ দিয়ে না কেচে জামা কাপড় পরতেই পারি না। তো এই যে গরম জল নিয়ে এসেছি ওই ঘর থেকে, এনে আমি কিছু জামা কাপড় গরম জল দিয়ে ভিজাচ্ছি, কিন্তু এত জামা কাপড় হয়ে গেছে এক ধামাও জল গুলিয়েও কিন্তু আমার কুল পাওয়া যাচ্ছে না। তারপরে কিন্তু এক এক করে সব আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আজকে জামা কাপড় ভিজাতে গিয়ে পুরো একদম তালগোল পেকে গেছে, মানে প্রথমে ভাবছিলাম এক একটা করে ভিজিয়ে উঠাবো, লাস্টে আর জলেই হচ্ছিল না। তারপরে আবারও সার্ফ দিয়ে এইভাবে পা দিয়ে চিপিয়ে চিপিয়ে করলাম। জামা কাপড়টা ভিজিয়ে রাখার পরে তারপরে আবার চলে এলাম উঠোন কুড়াতে। একটুখানি সকালবেলা কুড়িয়েছিলাম যেখানে খাওয়া দাওয়া করব, তারপরে আবার সব জায়গায় কুড়িয়ে ফেলছি,
কারণ এইরকম বড় উঠান কুড়াতে গেলে একটু টাইম লাগে। রান্নার ফাঁকে যেটুকু পেরেছি করেছি, আর এখন করছি জামা কাপড়গুলো ভিজাতে ভিজাতে আমার এই ঘর দূর সমস্ত কুড়ানো হয়ে যাবে, গিয়ে জামা কাপড়টা কেচে দেবো। আবার কিছু বাসনও আছে, সেগুলোও আর কি মাজতে হবে। দেখো কি কি বলি, সত্যি আর মন মানসিকতা ভালোই থাকে না। 2025 সালটা জানি না কেমন যাবে। প্রথম রাতের থেকেই কিন্তু আমার মনটা খুব খারাপ, খুব একটা ভালো নেই। কেন জানি না কি হচ্ছে আমার মনের ভিতর, মনে হচ্ছে একটা ঝড় চলছে। সব কিছু কেমন যেন দিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছুর মুখ দেখতে পাচ্ছি না। কত আশা করে এক একটা দিন পার করি। যাই হোক, তোমরা পাশে থাকলে অবশ্যই সব কিছু সম্ভব হবে। আর এদিকে দেখো, হাঁড়িতে অনেকটা জল বসিয়েছিলাম, এত আগুন উঠেছে, তার উপরে কিন্তু আমি কিছুটা আমলকি এইভাবে ভাপাতে দিয়ে গেছি। আমার বর এই আমলকিগুলো দিয়ে আচার করবে, খাবে বলেছে। তাই আমলকিগুলো সমস্ত দেখো কি সুন্দর ছেড়ে এসেছে, এটা দিয়ে আচার করে দেবো বলেছে। তুমি যেমন করে করো না কেন, আমলকি খাওয়া খুব উপকার, আমাকে করে দিও। সবকটা আমলকি কিন্তু খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেল আমার। এগুলোকে আমি বিকালবেলা করব, এখন আর টাইম নেই। আমার ওই জামা কাপড়গুলো কাচতে হবে, এই বাসনগুলো মাজা শুরু করলাম, এখন ধুয়ে ফেলছি। কারণ সংসারের কাজ করতে করতে সারাদিন যে কোথায় যায়, একবার এই দিক আর ওই দিক। একটা দিদিভাই তো কমেন্ট করে, তোমাকে দেখলে আমার খুব কষ্ট হয়, অনেক দিন থেকে দেখি তোমাকে, কিন্তু কমেন্ট করা হয় না। সত্যি দিদিভাই, তুমি যে আমাকে দেখে কষ্ট পাও, এটা যদি আমার নিজের মানুষরা পেত তাহলে জীবনে অনেক ভালো লাগতো। তো যাই হোক, তুমি তো আমার নিজের মানুষই, কিন্তু কাছের মানুষ যারা সঙ্গে থাকে। আজকে প্রায় অনেকগুলো জামা কাপড় হয়েছে, জামা কাপড়ের আর শেষ নেই। এক একটা করে 3 বালতি হলো। তারপরে কিন্তু সব জামা কাপড়গুলো আমি মেলা শুরু করে দিলাম। কাজটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, ততটাও সহজ ছিল না আমার কাছে। কারণ এতগুলো জামা কাপড় ঠান্ডা জল দিয়ে কাচা, হাত পুরো জমে যাচ্ছিল। তারপরে এই যে সব কিছু মেলে দিলাম, পুরো ছাদ ভর্তি শুধু আমাদের জামা কাপড়। 4-5টা দড়ি আছে জানো তো, সব দড়িতে এইভাবে জামা কাপড়গুলো ঝুলিয়ে দিলাম। আজকে যদিও শুকাবে না, কালকে লাগবে। তারপরে দেখো, আমার শাশুড়ি মার বড়িগুলো কিন্তু সব শুকিয়ে একদম করকরে হয়ে গেছে। এগুলো ঢেকে রাখে, নাহলে পাখিতে মুখ দেয়। বিকালবেলা কিন্তু এই যে আমি আচার বানাতে শুরু করলাম। আর আজকে কিন্তু আমাদের সমিতির মিটিং ছিল। সমিতির মিটিং নিয়েও একটা জ্বালায় পড়েছি। সবসময় ভাবি একজনকে দায়িত্ব দেবো, সে দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেল। যাই হোক, আর কি করব, এখন নিতে তো হবে। কারণ আমিও সমিতির একটা প্রধানের ভিতর পড়ি, যেটা আর কি হয়, তোমরা তো অনেকে জানো সমিতি করো। আচারটা বানানোর জন্য প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তার আগে কিছু শুকনো খোলায় আমি মশলা ভেজে নিয়েছি। জিরে, ধনে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আমি একটা শুকনো খোলায় ভেজে তা গুঁড়ি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি তেল দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে আর লঙ্কার গুঁড়ি দিয়ে ভেজে নিয়েছি। যখন একটু ভাজা হয়ে গেছে, তার ভিতর কিন্তু বিট নুন আর সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি একটুখানি ভাজা মশলা। যখন মশলাগুলো একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে কিন্তু আমি অনেকটা পরিমাণে আখের গুড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো, আবার কিন্তু ওই গুঁড়ো মশলাটা দিলাম, একটুখানি সর্ষেও দিয়েছিলাম ভাজার ভিতর। আর আমার আচারটা দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি খাবো না, আমার বরকে দিয়েই খাবো। ও বলেছে আমাকে শুধু বানিয়েই দাও। রাত্রেবেলা মেয়েকে বই পড়ানোর পরে একটু দোকানে গেছিলাম ডিম কেনার জন্য, আমার বরের কাছে টাকা চাইতে। বললাম কি, টাকা দাও, আমি ডিম কিনে রান্না করি। অমনি আমার বর শুনিয়ে দিল, এখনও রান্না হয়নি। মেয়েকে সকালে পড়ালাম, রাত্রে পড়ালাম, তারপরে রান্না তো করব, তবুও ধৈর্য তার নেই। ভাবি যে সংসারের জন্য যতই করি না কেন, কারো মন পাওয়া যায় না। যাকে ভালোবেসে বিয়ে করেছি, সেও এই জিনিসটা বোঝে না। খুব কষ্ট হয় জানো তো। তো চলো, অনেক কষ্টের কথা বললাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরাই পাশে থেকো প্লিজ।